দেখ এতদূর পর্যন্ত হয়েছিল, কিন্তু এখানে আমরা একটা ভুল করে ফেলেছিলাম। সেটা হচ্ছে আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবককে কে দ্বারা লেখা হয়। আমি পুরোপুরি থিওরির মতোই করে দেখাই দিচ্ছি এখানে। আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবক, আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবককে কে দ্বারা লেখা হয়। আর এইটার মানে হচ্ছে অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, অন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তড়িৎভেদ্যতাকে এরকম দিয়ে লেখা হয়, এটাকে বলা হয় এপসাইলন। আর অন্য মাধ্যমের সেই জন্য এম দিলাম, মিডিয়াম বাই শূন্য মাধ্যমের, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তড়িৎভেদ্যতাকে কী দিয়ে লেখা হয়? এপসাইলন দিয়ে। এটা শূন্য মাধ্যমের, সেই জন্য এখানে দিলাম শূন্য। ঠিক আছে, তাহলে কী হয়েছিল? দেখ কে কে সমান, কে সমান উপরে এপসাইলন এম আর নিচে এসছে এপসাইলন নট। ঠিক আছে, এখানে কে এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে। এবার কোনাকুনি গুণ কর, কোনাকুনি গুণ কর, কে এর নিচে কিছু নাই মানে ওয়ান, ওয়ান দিয়ে এটা গুণ করলে কত হয়? এপসাইলন এম সমান, আর এইটাতে কোনাকুনি গুণ, বজ্র গুণন কে এপসাইলন নট। তাহলে এপসাইলন এম এর জায়গায় এইটা আমরা লিখতে পারি। তো আমরা দেখ এইখানে একটু আগে প্রমাণ করেছিলাম এটা অন্য মাধ্যমের তড়িৎ ক্ষেত্র, আহিত বস্তু নিকটে থাকলে তড়িৎ ক্ষেত্র, এইটা আমরা অন্য মাধ্যমের জন্য করেছিলাম। এটাকে 1 নাম্বার নাম দিলাম। দেখবি এই জায়গাটা পরের দুটো বা তিনটা ম্যাথে লাগবে এই কনসেপ্টটা। ঠিক আছে, এটা হচ্ছে শূন্য মাধ্যমের, এটা আগেই দেখে এসছিস, আমরা বুঝাই দিয়েছি। ঠিক আছে, এটা সিগমা বাই এপসাইলন নট, এটা শূন্য মাধ্যমে, আর অন্য মাধ্যমে হলে এখানে মিডিয়াম থেকে অন্য মাধ্যমে, এটা 1 নাম্বার নাম দিলাম। এই 1 নাম্বার সমীকরণে এই মানটা বসাবো, এই মান একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে ছিল ই সমান সিগমা বাই এপসাইলন এম ছিল। তাহলে কী হবে বল? সিগমাটা সিগমায় থাকলে এপসাইলন এম এর জায়গায় হবে কে এপসাইলন নট। ঠিক আছে, তাহলে এখানে কেটা কী বটে? এখানে কেটা কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক। এইখানে কেটা বটে পরাবৈদ্যুতিক ধ্রুবক, লিখে রাখবি দরকার হলে, যারা থিওরির সময় ছিলি না। ঠিক আছে, আর এটা হচ্ছে এপসাইলন নট, মানে হচ্ছে তড়িৎ ভেদ্যতা কোন মাধ্যমের? এই যে শূন্য লেখা আছে শূন্য মাধ্যমের। আর এইটা বটে সিগমা, সিগমা মানে হচ্ছে তলমাত্রিক ঘনত্ব বা ক্ষেত্র আধান বন্টন, ক্ষেত্র আধান বন্টন। 55টা তো হয়েছে আগের ভিডিওতে, 56টা আমরা পরে করাবো। ঠিক আছে, 57 যেগুলো হচ্ছে না সেগুলো আমরা পরে করাবো একটা আলাদা ভিডিওতে। ঠিক আছে, 57টা দেখ এখানে বলে দিয়েছি কে তড়িৎভেদ্যতা সম্পন্ন আর ব্যাসার্ধের সিগমা তলমাত্রিক ঘনত্বের নিকটস্থ বিন্দুতে ক্ষেত্রফল বলে। এইটাই তো আমরা এতক্ষণ করে দেখালাম যে এটা লাগবে। এবারে 56টা তাহলে এখান থেকে আমরা শুরু করব, আর এটা দেখানোর কোনো মানে হয় না। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, আমরা পুরোপুরি লিখে করছি না। ঠিক আছে, 56টা নয় 57টা, 56টা তো পরে করাবো বললাম। এটা দেখ 57টা, তো 57টা আমরা লিখছি না। ঠিক আছে, পুরোপুরি লিখবি যে এই ঘনত্ব বিশিষ্ট গোলকের পৃষ্ঠের নিকটস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই সমান সিগমা বাই কে এপসাইলন নট। কিন্তু এটা তো অপশানে নাই, এটা তো আমরা প্রমাণ করে দেখালাম, কিন্তু এটা অপশানে নাই, তার মানে এটার থেকে কোনো রূপে দিয়ে আছে। এবারে কী করে করবো দেখ, আমরা সিজিএস পদ্ধতিতে কুলম্বীয় ধ্রুবক, মনে আছে কুলম্বীয় ধ্রুবক, কুলম্বীয় ধ্রুবকের মান, কুলম্বীয় ধ্রুবক কোনটা আমরা এদিকে আগে বলে দিই। দেখ এফ সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার লিখেছিলাম, এরকম মনে আছে? এই কেটা হচ্ছে কুলম্বীয় ধ্রুবক, এই কেটা আলাদা, এই কেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এইখানে যে কেটা লিখেছি আমরা সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, আর এইখানের কেটা হচ্ছে কুলম্বীয় ধ্রুবক। ঠিক আছে, তো এই কুলম্বীয় ধ্রুবকের কথা বলছি আমরা এখানে।
এই কে এর মানটা দেখবে এরকম হয়, কে এর মানটা হয় 1/4πε0, 1/4πε0। এটা আমরা থিওরিতে করাইছি, কে এর মান হয় 1/4πε0। সিজিএস পদ্ধতিতে কি পদ্ধতি বলা আছে এখানে দেখ, সিজিএস পদ্ধতি, এইটাও দেখবি থিওরিতে করানো আছে। সিজিএস পদ্ধতিতে কে এর মানটা হয় 1, এই কে এর মানটা হয় 1, তাহলে এখানে কে এর জায়গায় 1 লিখলাম আমরা, যেহেতু সিজিএস পদ্ধতি। 1/4πε0, এবার কোনাকুনি গুণ কর, নিয়ে ε0 এর মান বের কর, এটার সাথে 1 এর গুণ, মানে 4πε0 সমান 1 হবে। দেখ কোনাকুনি গুণ করলে 1 এর নিচে কিছু নেই, মানে 1, এটা তো গুণ কর, কোনাকুনি গুণ করে এটা পেলাম। ε0 এর মান কত আসবে, 1/4πটা ওইদিকে গেল, এই ε0 এর মানটা এইখানে বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। এই ε0 এর মান কত এসছে, 1/4π, দেখ এইখানে বসাবো, এটার নাম দিচ্ছি আমরা 1 নম্বর সমীকরণ, এটার নাম দিলাম 1 নম্বর সমীকরণ। এই মান একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই, একেরটা কত ছিল, একে ছিল ই সমান σ/k ε0, এই যে এখানে আমরা সিগমাটা সিগমায় রাখলাম, কেটা কে রাখলাম, ইন্টু ε0, এই ε0 জায়গায় লিখব 1/4π, 1/4π। এবার দেখ 4πটা উপরে যাবে, কেন এইটা বাই আছে, এই যে বাই আছে, বাইটাকে যদি ইন্টু করি তাহলে এই 4πটা উপরে চলে যাবে, তার মানে উপরে হবে 4πσ/k, তাহলে ই সমান বেরোলো 4πσ/k, এটা অ্যান্সারে থাকবে 4πσ/k, ডি এরটা অ্যান্সার। ঠিক আছে, তারপরেরটা দেখ 58টা সহজ আছে, এরকম একটা অঙ্ক যদিও করেছি আমরা 58টা, শুধু মানগুলো বের করতে হয়নি। তো 58টা এখানে বলা আছে, এখানে ধর পৃথিবী আছে, ঠিক আছে, এখানে পৃথিবী রাখলাম আমরা, পৃথিবীর এর উপরে পৃষ্ঠে আধান দেখবে, তো আমরা এখানে প্লাস আধান ধরে নিলাম, আপাতত প্লাস আধান ধরে নিলাম আমরা। এইখানে বলা হয়েছে যে এইখানে কোনো ঝুলন্ত কোনো বস্তু আছে মনে হয় বলা আছে, তো ঝুলন্ত বস্তু থাক যা বা যাই থাক, ঠিক আছে, কি বলা আছে, আধান শূন্যে ঝুলন্ত অবস্থায় আছে, শূন্য মানে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে ঝুলন্ত অবস্থায় আছে এখানে। তো এইখানে আমরা পৃথিবীর আধান প্লাস ধরেছি, মানে নিশ্চয় এর আধানটা প্লাস, কেন কি করে বুঝলাম আমরা, কেননা শূন্যে ঝুলন্ত অবস্থায় আছে, শূন্যে মানে কোনো দড়ি বাঁধা নাই, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, কোন দিক বরাবর বিকর্ষণ করবে, ওই দিক বরাবর, এইটা মানে সমান আধান ধরেছি আমরা, ঠিক আছে, সমান আধান না ধরলে তো হবে না, তো এটাকে সমান আধান ধরেছি, এটা প্লাস, এটা প্লাস, প্লাস প্লাসকে কি করে বিকর্ষণ করে, মানে কোন দিকে ঠেলবে, উপর দিকে ঠেলবে, আর এই বলটাকে তড়িৎ বল বলা হয়, তাহলে আমরা লিখলাম এফ তড়িৎ। এটা একই আধান ধরেছি আমরা, একই আধান না হলে তো বিকর্ষণ করবে না, উপর দিকে বল দিবে না, আর এই বস্তুটার জন্য ওজন কোন দিক ক্রিয়া করবে, ওজন নিচ দিকে ক্রিয়া করবে, ওজন কোন দিক ক্রিয়া করবে, নিচের দিকে, ওজনের মান কত হয় m/g, ওজন সর্বদা কোন দিক ক্রিয়া করে, নিচের দিকে mg, তাহলে বস্তুটা তো নিচে পড়ে যেত, যদি শুধু এই তড়িৎ বলটা না কাজ করতো, mg কাজ করতো, তাহলে বস্তুটা নিচে পড়ে যেত, তার মানে নিশ্চয়ই বিকর্ষণ বল দিচ্ছে, তাহলে বিকর্ষণ বল দিতে হলে অবশ্যই দুটোকে একই আধান হতে হবে, তো আমরা এখানে প্লাস ধরেছি, তাহলে এইখানে বস্তুটা শূন্যে ঝুলন্ত অবস্থায় আছে, তাই তো, শূন্যে ঝুলন্ত অবস্থায় আছে, যেহেতু ঝুলন্ত অবস্থায় আছে, শূন্যে ঝুলন্ত অবস্থায় আছে, মানে এই তড়িৎ বল আর ওজনটা সমান, এই তড়িৎ বল আর ওজন সমান। এইবারে তড়িৎ বল সমান কত হয় বল, তড়িৎ ক্ষেত্রে কত বলের মান কত হয়, তড়িৎ ক্ষেত্রে বলের মান হয় কিউ ইন্টু ই, তাহলে তড়িৎ বল সমান লিখলাম কিউ ই। ওজন সমান কি হয় mg। এইবারে ইয়ের জায়গায় কত মান বসাবো আমরা, ইয়ের জায়গায় আমরা একটু আগে বার করলাম আমরা, ইয়ের জায়গায় মিডিয়ামের ক্ষেত্রে কত হয়, মিডিয়ামের ক্ষেত্রে
অন্য মাধ্যমের ক্ষেত্রে হয় সিগমা বাই এপসাইলন এম, নিপরে এটাতে মান বসালাম, এই মান বসে এইটা পাইলাম না আমরা, সিগমা বাই কে এপসাইলন নট, এই মানটা বসাবো তড়িৎ ক্ষেত্রের, ই সমান সিগমা বাই কে এপসাইলন নট, এই মানটা বসাবো। ঠিক আছে, তাহলে আমরা বসালাম সিগমা বাই কে এপসাইলন নট। কিন্তু তোর যদি মনে হচ্ছে এইটা কেন বসাবো, এইটা বসাবো, তাও বসাতে পারিস, কোনো ব্যাপার নেই। শূন্য মাধ্যমে, কেননা শূন্যই তো বলা আছে ঝুলন্ত অবস্থায়, এটাই তো শূন্য মাধ্যমে হয়, এটা অন্য মাধ্যমে হয়, এটা শূন্য মাধ্যমে হয় সিগমা বাই এপসাইলন নট, এটা কোন মাধ্যমে হয়? আর এটা বলা আছে দেখো অঙ্কটাতে শূন্য মাধ্যমে ঝুলন্ত অবস্থায়, তাহলে শূন্য মাধ্যমে এই মানটাও বসাতে পারি, এই মানটাই বসাবো সিগমা বাই এপসাইলন নট। তাহলে এখানে আমরা কেটা বসাচ্ছি না, সিগমা বাই এপসাইলন নট শূন্য মাধ্যমেরটা, যেহেতু বলা আছে শূন্য মাধ্যম, তাহলে শূন্য মাধ্যমের মানটা বসাই এমজি। এইখানে বলা আছে সিগমার মান বের করতে, তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে এটা এমজির নিচে কিছু নেই মানে 1, তাহলে কিউ সিগমা সমান এখানে এমজি আর এপসাইলন নটে গুণ এমজি এপসাইলন নট। এখান থেকে সিগমার মান কত আসবে বল? সিগমা সমান আসবে এম জি এপসাইলন নট বাই কিউ। দেখ এইটা অপশানে দেওয়া থাকতে পারে, কিন্তু মানে দেওয়া আছে, মানে মানগুলো লিখতে হবে। দেখ আমরা এইটাও প্লাস ধরেছি আর এটাকেও কি ধরেছি প্লাস, মানে প্রোটনের ভর কত হয় মনে আছে কি? যদি নাই মনে তাহলে আমরা লিখে দিচ্ছি, দেখ প্রোটনের আধান ইলেকট্রনের সমানই হয়। ইলেকট্রনের আধান কত হয় মনে আছে? 1.6 ইন্টু 10⁻⁻⁻⁹। অবশ্যই আধানের একক কী হয়? কুলম। লিখে নিবি কুলম, আমরা লিখছিনি। ভর, প্রোটনের যে ভর হয় সে ভরটা হয় 1.627 ইন্টু 10⁻⁻27 কেজিতে হয় কিন্তু এটা। হ্যাঁ, এই মানগুলো আমরা এখানে বসাবো। আধান প্রথমে ভর আছে এম মানে ভরের মানটা বসাই 1.627 ইন্টু 10⁻⁻27। তারপরে আছে জি মানে অভিকর্ষজ ত্বরণের মান, ক্লাস 8-এ পড়েছিস, ঠিক আছে, 11-এ পড়েছিস। এই জি এর মান হয় 9.8 জি এর মান, ইন্টু এপসাইলন নট মান এই চ্যাপ্টারতেই পড়েছিস 8.854 ইন্টু 10⁻⁻12 হয়। এই মানটা মুখস্থ রাখতে হবে, এপসাইলন নটের মানটা, বাই কিউ আধানের মান কত? কিউ মানে তো আধান, 1.6 ইন্টু 10⁻⁻19। তো এটাতে ক্যালকুলেশন করতে হবে একেবারে। এটাতে ক্যালকুলেশন করে একটা সংখ্যা আসছে, নিয়ে দেখবে আসছে 10⁻18 আসছে। ক্রমটাই তো লিখতে বলেছে, তাহলে এইটা হবে ক্রম 10⁻18। ঠিক আছে, একটা সংখ্যা আসবে তার সাথে দেখবি 10⁻18 আসছে। ঠিক আছে, এখানে বলা আছে ক্রম কি হবে, মানে ক্রম বলতে এইটা বলা হচ্ছে 10⁻18। এবার দেখ 59-এরটা আমরা এখন করব না, একটু বড় হবে, ঠিক আছে, পরে করবো এটা 59-এরটা। তারপর 60-এরটা দেখ, 60-এরটা ধরা যাক কোনো অঞ্চলে তড়িৎ বলরেখাগুলো সরল রেখা, সমান্তরাল নয়, সরল রেখা বলেছে, সরল রেখা। এইটা হচ্ছে তড়িৎ বলরেখা, এগুলো সব তড়িৎ বলরেখা। ঠিক আছে, এইখানে তড়িৎ বলরেখা আছে তো সরল রেখা। এইখানে আহিত কোণাকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো, আহিত কোণা, যে কোনো একটা আহিত কোণাকে ছাড়া হলো। আমরা আপাতত যে কোনো একটা আহিত কোণা মানে প্লাসও ধরতে পারি, মাইনাসও ধরতে পারি, কোনো অসুবিধা নেই। একবার প্লাস ধরে বলে দিই প্রথমে। দেখ আগে তড়িৎ বলরেখাগুলো তীর চিহ্ন দেখ ঠিক করে। তড়িৎ বলরেখাগুলো এই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে, মানে তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিকে যায়? প্লাস থেকে মাইনাসের দিকে। তাহলে এই দিক থেকে এই দিকে যাচ্ছে, মানে নিশ্চয় এই দিকে প্লাস আছে, এইদিকে মাইনাস আছে। দেখ আমরা পড়েছি তড়িৎ ক্ষেত্র প্লাস থেকে মাইনাসের দিকে হয়,
আর বল রেখাগুলো তীর চিহ্ন দেখ এই দিক বরাবর, মানে নিশ্চয়ই এইদিকে প্লাস আছে আর এইদিকে মাইনাস আছে। এবার বল এইটা প্লাস আধানকে রেখেছি, প্লাস আধান কার দিকে যাবে, ইয়ার দিকে না এই দিকে, কার দিকে যাবে, প্লাসকে কে আকর্ষণ করে, মাইনাস, তাহলে এটা এই দিকে বরাবর চলতে শুরু করবে, এটা এই দিক বরাবর চলতে শুরু করবে, মানে সরল রেখা বরাবর যাবে। তাহলে সাইটের অ্যান্সারটা হবে সরল রৈখিক, সরল রৈখিক, ঠিক আছে। কিন্তু এইখানেই যদি আমরা এটা প্লাস রেখেছি, প্লাস মানে প্রোটনকে রেখেছি, প্রোটনকে, কিন্তু আমরা যদি ইলেকট্রনকে রাখি, ইলেকট্রনের আধান কি বটে বলতো, ইলেকট্রন মানে মাইনাস, মাইনাসকে কে আকর্ষণ করবে, মাইনাসকে কে আকর্ষণ করবে, প্লাস, তাহলে তখন ইলেকট্রনটা কোন দিকে চলতে শুরু করবে, এই দিক বরাবর, মানে ইলেকট্রন যায় তড়িৎ ক্ষেত্রের বিপরীতে। দেখ কেন বলছি এটা, দেখ ভালো করে লক্ষ্য কর, তড়িৎ ক্ষেত্র কোন দিকে, এইদিকে, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখা কোন দিকে, বাম দিক থেকে ডান দিকে, কিন্তু ইলেকট্রনটা যাচ্ছে কোন দিকে, এইদিকে, তড়িৎ ক্ষেত্র এইদিকে, ইলেকট্রন এইদিকে, ইলেকট্রন কেন এইদিকে যাচ্ছে, কেন ইলেকট্রন মাইনাসকে আকর্ষণ কে করবে, প্লাস। বল তড়িৎ ক্ষেত্রে কোনো প্রোটনকে রাখলে কোন দিক বরাবর যায়, প্রোটন মানে প্লাসকে কে আকর্ষণ করবে, মাইনাস, মানে তড়িৎ ক্ষেত্রের দিকে যাবে। তাহলে প্রোটন যায় তড়িৎ ক্ষেত্রের দিকে সরল রেখা বরাবর, আর ইলেকট্রন যায় তড়িৎ ক্ষেত্রের বিপরীতে, ঠিক আছে। তারপর দেখ 61, সেম 61টা আমরা পরে করাবো, বড় হবে, 62 পরে করাবো আমরা, 61 62 পরে করাবো, ঠিক আছে। এবার তড়িৎ দ্বিমেরু শুরু হচ্ছে, তড়িৎ দ্বিমেরু, দেখ এখানে আমরা বলে দিই তড়িৎ দ্বিমেরু কি আগে, তড়িৎ দ্বিমেরু অন্য কিছুই না, যদি একটা সমান আর বিপরীত আধান, সমান মানে এইখানেও কিউ আধান আছে, এইখানেও কিউ আধান আছে, সমান আধান, কিন্তু বিপরীত মানে কি, মানে এইটা যদি প্লাস আধান হয় তাহলে এইটা মাইনাস হবে, বা এইটা যদি মাইনাস হয় তাহলে এটা কি হবে, প্লাস হবে, কিন্তু সমান, এইটা কিউ হলে এটা অবশ্যই কিউ হইতে হবে। তাহলে সমান আর বিপরীত আধান যদি ছোট দূরত্বের মধ্যে থাকে, খুবই ক্ষুদ্র দূরত্ব, এই দূরত্বটা আমরা লেখার জন্য বড় দেখাচ্ছি, কিন্তু এই দূরত্বটা খুবই ক্ষুদ্র থাকে, তখন এটাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু, ঠিক আছে। তাহলে তড়িৎ দ্বিমেরু, এখানে দ্বিমেরু ভ্রামকের মান কত হয়, দ্বিমেরু ভ্রামকের মান হয়, আর এই দূরত্বটাকে না, এটা কেন্দ্র, এই দূরত্বটাকে বলা হয় এল, আবার এই দূরত্বটাকে বলা হয় এল, মানে টোটাল কত দূরত্ব হলে বল, এই যে এইটার থেকে এইটার দূরত্বটা এল, এই দূরত্বটা এল, এই দ্বিমেরু ভ্রামকের যে মান হয়, দ্বিমেরু ভ্রামককে পি দ্বারা লেখা হয়, এইটার মান হয় যে কোনো একটি আধান, যে কোনো একটি আধান, তোর মনে হচ্ছে প্লাস নেবো, প্লাস না, মানে প্লাস মাইনাস নেওয়া হয় না, আধান ইন্টু তাদের দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আধান, যে কোনো একটা আধানকে, কেননা দুটো আধানই তো সমান, প্লাস মাইনাস নেওয়া হয় না, আধান মানে কিউ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, এইটা এল, কত হবে 2l, এটা হলো দ্বিমেরু ভ্রামকের মান। আর দিক সর্বদাই ফিজিক্সে ধরে নেওয়া হয়েছে যে দ্বিমেরু ভ্রামকের দিক হবে মাইনাস থেকে প্লাসের দিকে, দ্বিমেরু ভ্রামকের দিক হবে মাইনাস থেকে প্লাসের দিকে। তাহলে এটা দিক হচ্ছে, এটা তো মান হলো নেগেটিভ থেকে পজিটিভ। তাহলে দেখ দ্বিমেরু ভ্রামকের মানও আছে, দিকও আছে, তাহলে দ্বিমেরু ভ্রামক কী রাশি, ভেক্টর রাশি, মনে রাখবি, এটাও শর্টে দিতে পারে, দ্বিমেরু ভ্রামক কী রাশি, ভেক্টর রাশি। দ্বিমেরু ভ্রামকের দিকটা মনে রাখবি নেগেটিভ দিকে পজিটিভের দিকে হয়, দ্বিমেরু ভ্রামকের দিক নেগেটিভ দিকে পজিটিভ দিকে, এগুলো থিওরিতে আমরা পড়াইছি যদিও ডিটেলসে। আর এইটাকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাহলে এটা বল অনুভব করে, ভালো করে শুনবি, কোনো তড়িৎ ক্ষেত্রে যদি এটা রাখা হয় তাহলে এটি বল অনুভব করে। তো এইখানে দেখবি থিওরিতে আমরা পড়াইছিলাম সুষম তড়িৎ ক্ষেত্রে যদি দ্বিমেরুকে রাখা হয় ধর এরকম বরাবর হেলাই পরে আমরা রাখলাম, ঠিক আছে, এইটা মাইনাস কিউ আর এটা হচ্ছে প্লাস কিউ, এরকম হেলাই রেখেছি আমরা, এইখানে তড়িৎ ক্ষেত্র কাজ করছে এদিক বরাবর, তড়িৎ ক্ষেত্র কাজ করছে।
তো তড়িৎ ক্ষেত্র এদিক বরাবর কাজ করছে, মানে তড়িৎ ক্ষেত্র কোন দিক থেকে কোন দিক কাজ করে, প্লাস থেকে মাইনাস, মানে নিশ্চয়ই এইখানে প্লাস আছে, এইখানে মাইনাস আছে, ঠিক আছে। এবার বল এই প্লাসটা কোন দিকে বল অনুভব হবে, এই প্লাসটা কোন দিকে বল অনুভব হবে আগে বলে দিই। এটা সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র মানে কি? সুষম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রের মান ও দিক একই থাকে। তড়িৎ ক্ষেত্র কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি মানে শুধু মান থোড়ি থাকবে, মানও থাকবে, দিকও থাকবে। কিন্তু যদি অসম তড়িৎ ক্ষেত্র হয়, অসম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্রের মান ও দিক একই থাকবে না। অসম হলে, সুষম মানে তড়িৎ ক্ষেত্রের মান আর দিক একই থাকবে, কিন্তু অসম মানে মান আর দিক একই থাকে না। এবার দেখ এই যে এই আধানটা, এবারে দ্বিমেরুকে দেখিস না, শুধু একটা আধানকে দেখ, এই প্লাসটাকে। যদি এই প্লাসটাকে দেখি, এটা তড়িৎ ক্ষেত্রের দিকে বল অনুভব করবে। প্লাস আধান কোন দিকে বল অনুভব করে? এই দিক বরাবর। কারণ কি? এই দিক বরাবর কেন বল অনুভব হবে? এইটা প্লাস, প্লাসকে কেটে নিবে মাইনাস, তাহলে এই দিক বরাবর একটা বল অনুভব হবে। আর সেই বলের মান হয় কিউ ইন্টু ই। এত অঙ্ক করা হলেও যদি থিওরিতে কেউ নাও থাকিস, তাও এটা হয়তো ক্লিয়ার হয়ে গেছে, কিউ ইন্টু ই। আবার এইটা মাইনাস, এইটা প্লাস, কোন দিকে টাই নিবে? মাইনাসকে কেটে নিবে, প্লাসেই তো টাই নিবে এই দিক বরাবর। এই বলের মান হবে কিউ ইন্টু ই। যেহেতু সুষম তড়িৎ ক্ষেত্র, বল অনুভব হবে, বল অনুভব হচ্ছে দুদিকে। এক্ষেত্রে দ্বিমেরুটি ঘুরবে, অর্থাৎ টর্ক কাজ করবে, টর্ক কাজ করবে। কিন্তু লব্ধি বল এফ নেট, লব্ধি বল সমান জিরো। কেন জিরো লিখলাম দেখ, এটার কারণ বলে দিচ্ছি। একটা বল কাজ করছে এই দিক বরাবর, আরেকটা বল কাজ করছে তার বিপরীত দিকে। তাহলে দুটো বল পরস্পরের বিপরীত, দুটো বল পরস্পরের বিপরীত। একটা বল কাজ করছে এই দিকে, একটা বল কাজ করছে এই দিকে। তাহলে এফ নেটটা তো জিরোই, কিন্তু টর্ক কাজ করবে। কেন টর্ক কেন কাজ করছে? তাহলে দেখ এইদিকে একটা বল কাজ করছে, এইদিকে একটা বল কাজ করছে বিপরীত। হ্যাঁ, এইদিক বরাবর দেখ এরকমভাবে ঘুরবে না, এরকম বরাবর ঘুরবে বস্তুটা, তো ঘুরবে মানে টর্ক কাজ করবে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে যদি রাখা হয়, তাহলে টর্ক কাজ করবে, কিন্তু লব্ধি বলটা কি হবে? জিরো হবে। এটা কোন তড়িৎ ক্ষেত্রে বললাম আমরা? সুষম তড়িৎ ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এইখানে আরেকটা অ্যান্সার পাই যাবি, কেননা এরকম দুটো প্রশ্ন আছে দেখলাম। কিন্তু অসম তড়িৎ ক্ষেত্রে, অসম তড়িৎ ক্ষেত্রে ই এর মান সমান হয় না। ই মানে কি বটে? একটু আগেই আমরা পড়লাম, অসম তড়িৎ ক্ষেত্রের মান আর দিক একই থাকে না, মানে সমান হয় না, সমান হয় না বা একই হয় না তড়িৎ ক্ষেত্রের মান। তাহলে অসম তড়িৎ ক্ষেত্রে যে বলটা কাজ করবে, এই বলের মান দেখ, এইটা তো বল কত কাজ করছে বল কিউই, এটা তো বল কত কাজ করছে কিউই। কিন্তু অসম তড়িৎ ক্ষেত্র মানে কি? অসম তড়িৎ ক্ষেত্র মানে কোনো এক জায়গায় E1, কোনো এক জায়গায় E2 কাজ করবে। দেখ বুঝতে পেরেছিস কি? আগে এইটা তো ক্লিয়ার হয়েছে আশা করি। এই ক্ষেত্রে টর্ক কেন কাজ করছে? টর্ক কাজ করছে এই যে এই বস্তুটা দেখ একটু ভালো করে লক্ষ্য করে, এদিকে দেখ, এইটা বল কাজ করছে এইদিক বরাবর, এইদিক বরাবর, আর এটা তো বল কাজ করছে এইদিক বরাবর, এইদিক বরাবর। তাহলে বস্তুটা এরকমভাবে ঘুরবে, বিপরীত দিকে কাজ করছে। তাহলে টর্ক তো কাজ করবে, টর্ক এই ক্ষেত্রেও কাজ করবে, সুষমত অসমত। কিন্তু এখানে এফ নেটটা জিরো কেন লিখলাম? কেননা সমান বল কাজ করছে। এফ নেটটা কেন জিরো? কেননা সমান বল বিপরীতে কাজ করছে, বিপরীতে কাজ করছে। কিন্তু এক্ষেত্রে অসম তড়িৎ ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে যেহেতু ই এর মান সমান নয়, তাই দুটি আধানের উপর
বলও সমান নয়, বলও সমান নয়। কেননা এইটার জন্য যদি কিউ ই ওয়ান হয়, এখানে তড়িৎ ক্ষেত্র, এটা যদি অসম ধরে নিই, এটা যদি অসম ধরে বোঝাচ্ছি এবারে, যদি এটা অসম হয় তাহলে এইখানে হয়তো তড়িৎ ক্ষেত্র কাজ করছে ওয়ান আর এইখানে হচ্ছে টু, ধরে নিলাম আমরা। যদি অসম হয় তার মানে এইখানে তড়িৎ ক্ষেত্র সমান হবে কি নাই? আরে অসম তড়িৎ ক্ষেত্র মানে কি? এটা অসম পড়াচ্ছি, এটা সম হয়ে গেছে, সম শেষ। অসম তড়িৎ ক্ষেত্র মানে কি? অসম তড়িৎ ক্ষেত্র মানে এর মান সমান হয় না। তাহলে এইখানে যদি ই ওয়ান হয় তাহলে এইখানে ই টু হবে, তাহলে এইখানে বলটা হবে কিউ ই ওয়ান, এইখানে হবে কিউ ই টু, তাহলে দুটো সমান হয় না। তাহলে এই ক্ষেত্রে এফ নেট নট ইকুয়ালস টু জিরো, মানে এফ নেটটা জিরো হয় না, এফ নেট লব্ধি বল জিরো হয় না, ও টর্ক কাজ করে, টর্ক কাজ করে। ঠিক আছে, এটা দুটো প্রশ্নের উত্তর হয়ে গেছে। দেখ আমরা বলে দিচ্ছি দেখ প্রথমের প্রশ্নটা দেখ, একটি তড়িৎ দ্বিমেরুকে অসম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে তা কি করবে? অসম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে বল অনুভব করবে আর টর্ক অনুভব করবে। মানে প্রথমের অপশানটা হবে টর্ক তো কাজ করবে কি, টর্ক তো কাজ করবে কি, কিন্তু এফ নেটটা জিরো হবে কি নাই, মানে কিছু একটা লব্ধি বল কাজ করবে। ওইটাই বললাম যে বলও থাকবে আর টর্ক অনুভব হবে। দ্বিমেরু ভ্রামক কোন রাশি? বললাম আমরা দ্বিমেরুর মানও আছে দিকও আছে, মানও আছে দিকও আছে, মানে কি রাশি হবে? ভেক্টর রাশি। দ্বিমেরু ভ্রামকের অভিমুখ কোন দিক থেকে কোন দিকে বল? 65টা। দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিক থেকে কোন দিকে? নেগেটিভ থেকে পজিটিভ, মানে ঋণাত্মক থেকে ধনাত্মক, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে হবে, মানে সি এরটা হবে। ডিবাই কিসের একক? ডিবাই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক, মনে রাখবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের। এটার উত্তর হবে দ্বিমেরু ভ্রামক। এগুলো তো সব থিওরির প্রশ্ন, আমাদের থিওরিতে এগুলো সব করানো আছে। ঠিক আছে, এবার হচ্ছে 66টা কি বললাম আমরা? ডিবাই। ডিবাই কার একক? তড়িৎ দ্বিমেরু ভ্রামক। 66টা। 67টা দেখ, 67টা পুরোপুরি থিওরি থেকে দিয়েছে। বলেছে তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে এর মান কত হয়। তো যদি মনে আছে দেখ আমি বলে দিচ্ছি, থিওরিতে প্রমাণ করাইছি তড়িৎ দ্বিমেরুর অক্ষে, তড়িৎ দ্বিমেরুর অক্ষে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হয় 2kp/r³। কোনটা কি বটে বলে দিই? 2টা তো সংখ্যা, কে হচ্ছে কুলম্বের ধ্রুবক, সেই কে এর মানটা যেটা 1/4πε0 হয়। পি হচ্ছে একটু আগেই পড়লাম, পি দিয়ে কাকে প্রকাশ করা হয়? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মানকে পি দ্বারা লেখা হয়। তাহলে পিটা কি বটে? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মান। আর 8টা বটে দূরত্ব, এইটা হচ্ছে অক্ষে, এইটা হচ্ছে অক্ষে। কিন্তু তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকে কত হয়? মনে আছে? এটা থিওরিতে প্রমাণ করে দেখাইছিলাম। তড়িৎ ক্ষেত্র হয় এটার অর্ধেক, kp/r³। এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে অক্ষে, অক্ষে হয় দ্বিগুণ। লম্ব সমদ্বিখণ্ডকে দেখ kp/r³, লম্ব সমদ্বিখণ্ডকে kp/r³, আর অক্ষে এইটা দ্বিগুণ, দেখ 2 দিয়ে গুণ আছে, দেখ এটা ভালো করে লক্ষ্য কর, এইটা তো ইয়ারও আছে, 2 দিয়ে দ্বিগুণ, 2 এর গুণ মানে 2 দিয়ে গুণ, ঠিক আছে। আর এইখানে দূরত্বের সাথে কেমনভাবে সম্পর্ক বল? তড়িৎ ক্ষেত্রকে কী দ্বারা লেখা হয়? তড়িৎ ক্ষেত্রকে ই দ্বারা লেখা হয়, ই উপরে আর নিচে, ই উপরে আর নিচে। তাহলে ই আর এর সাথে সমানুপাতি না ব্যস্তানুপাতি না আর এর স্কোয়ারের সাথে, কোনটা হবে বল? এখানে দেখি সি এরটা হবে, ঠিক আছে। দেখ 2 এর আর এর মাথায় 2ও দিয়েছে, 3ও দিয়েছে, 4ও দিয়েছে কনফিউজ করার জন্য, কিন্তু আর এর মাথায় কী হবে? 3 হবে। ব্যস্ত সম্পর্ক তো হবে কি, আর এর মাথায় 3 হবে। তারপর 67টা হয়ে গেছে। এবার 68টা দেখ,
68টার অ্যান্সার আমরা বলে দিয়েছি। এবার বলেছে সুষম তড়িৎ ক্ষেত্রে যদি দ্বিমেরুকে রাখা হয়, সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে টর্ক তো ক্রিয়া করবে কিন্তু বল ক্রিয়া করবে না। টর্ক ক্রিয়া করবে কিন্তু বল ক্রিয়া করবে না। সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হচ্ছে, তাহলে টর্ক কাজ করবে সুষমতে, কিন্তু লব্ধি বল কত 0, তাহলে লব্ধি বল ক্রিয়া করবে না। তাহলে 68টা হয়ে গেছে। এবারে শুন 69টা, একটি তড়িৎ দ্বিমেরুকে গোলকের কেন্দ্রে স্থাপন করা হলো, তাহলে কি হবে? একটি তড়িৎ দ্বিমেরুকে টা, এটা একটা গোলক আছে, এই গোলকের মাঝে তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করা হলো। তড়িৎ দ্বিমেরু মানে কি? তড়িৎ দ্বিমেরু মানে একটা মাইনাস কিউ থাকবে আর একটা কি থাকবে প্লাস কিউ থাকবে, এটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু থাকলেও তড়িৎ ক্ষেত্র 0 হবে না, মানে ই নট ইকুয়ালস টু 0 হবে। কারণ 0 কেন হবে না? কেননা তড়িৎ ক্ষেত্রে আধানের সাইন এর প্রভাব পড়ে না, শুধু দিক এর জন্য সাইন লাগে। সাইন লাগে মানে সাইন কি জন্য লাগছে? শুধুমাত্র দিক বোঝানোর জন্য। মানে কীরকম? যেমন আমরা দেখবি এই চ্যাপ্টারটাতেই কোনো না কোনো জায়গাতে ভিডিওতে বলেছি যে প্লাস আধান থাকলে বলরেখাগুলো বা তড়িৎ ক্ষেত্র কোন দিকে হয়? বাইরের দিকে হয়, বহির্মুখী হয়। প্লাসের ক্ষেত্রে বহির্মুখী হয়। কেন কারণ কি পুরো ডিটেলসে বলেছি, যদি দেখেছিস। আর মাইনাসের ক্ষেত্রে কি হয়? মাইনাসের ক্ষেত্রে কি হয়? মাইনাসের ক্ষেত্রে বলরেখাগুলো সব ভিতর দিকে যায়। মাইনাসের ক্ষেত্রে সব ভিতর দিকে যায়, তাই তো? তাহলে দিক বোঝাতে শুধুমাত্র প্লাস বা মাইনাস লাগে, তাহলে দিক বোঝাতে লাগে, কিন্তু ই তো 0 হয় না। কিন্তু আমরা যদি একটু গাউসের উপপাদ্য জানি, গাউসের সূত্র অনুযায়ী, গাউসের সূত্র অনুযায়ী তড়িৎ ফ্লাক্স হয়, তড়িৎ ফ্লাক্সকে ফাই দ্বারা লেখা হয়। তড়িৎ ফ্লাক্সকে ফাই সমান কিউ ইনসাইড, ইনসাইড মানে কি? ভিতরের আধান। কিউ মানে আধান আর ইনসাইড মানে ভিতরে, বাই এপসাইলন নট। এপসাইলন নট তো চেনা হয়ে গেছে এতদিন। এপসাইলন নট মানে হচ্ছে শূন্য মাধ্যমের, এই যে শূন্য মাধ্যমের কি বটে? এটা তড়িৎ ভেদ্যতা। এবার দেখ কিউ ইনসাইড, ভিতরে কত আধান আছে, টোটাল আধান কত আছে? একটা আছে মাইনাস কিউ, একটা আছে প্লাস কিউ। তাহলে ইনসাইডে টোটাল কত আছে আধান? একটা মাইনাস কিউ আছে, একটা আছে প্লাস কিউ, বাই এপসাইলন নট। মাইনাস কিউ প্লাস কিউ তো 0 বাই এপসাইলন নট, মানে কত হচ্ছে? ফ্লাক্স 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিউ ইনসাইড টোটাল ভিতরের আধান, ভিতরের আধান কিন্তু বাইরে নেওয়া চলবে না, ইনসাইড ভিতরের আধান। ঠিক আছে, তাহলে এটাতে এটার যে 69-এর যে অ্যান্সারটা হবে, এটা হবে তড়িৎ ফ্লাক্স 0, তড়িৎ ক্ষেত্র 0 হয় না। এটা গোলকের পৃষ্ঠ থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স 0 হবে। ঠিক আছে, তারপরে দেখ 70-এরটা, সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরুকে কোন অবস্থায় সুস্থিত সাম্যে থাকবে? কোন অবস্থায় সুস্থিত সাম্যে থাকবে? তো কোনো বস্তু কত সাম্যে থাকবে সেইটা নির্ভর করে তার উপর বল, কোনো বস্তু সাম্যে আছে কি না তা নির্ভর করবে বস্তু উপর টর্ক আছে কি না, বস্তুর উপর টর্ক আছে কি না, এবং বস্তুর উপর টর্ক আছে কি না সেটার উপর নির্ভর করে, আর নির্ভর করে একটা টর্কের উপর নির্ভর করে সাম্য আছে কিনা, আর নির্ভর করে স্থিতিশক্তি, আর নির্ভর করে
স্থিতিশক্তি যত কম তত বেশি সাম্য, তত বেশি সাম্য। স্থিতিশক্তি যত কম হবে। আর এইখানে স্থিতিশক্তির রাশিমালা হয়, স্থিতিশক্তির যে রাশিমালা হয় সেটা হয়, স্থিতিশক্তিকে ইউ দ্বারা লেখা হয় পোটেনশিয়াল এনার্জি, বা ডাব্লিউ দিয়েও লেখা হয়। পিই দেখবি, এটা প্রমাণ করে দেখাইছি আমরা, পিই 1 মাইনাস কস থিটা। এবারে স্থিতিশক্তি কখন সর্বনিম্ন হবে? ইউ মিনিমাম হবে যখন কস থিটা মিনিমাম, কস থিটা মিনিমাম, কস থিটাটাকে মিনিমাম হইতে হবে। এবারে কস থিটা মানে কস থিটাটাকে শূন্য হতে হবে, কস থিটাটাকে শূন্য হতে হবে। এবারে অনেকের মাথায় আসে যে কস থিটার তো মিনিমাম মান -1 হয়, কিন্তু যদি কস থিটাটা -1 হয়, একটু ভালো করে ভাব, কস থিটাটা -1, যাদের মাথায় এসেছে তারাই ভাববি এটা, কস থিটার মানে -1, যদি -1 হইতো, মানে তোরা বলতে চাইছিস কস থিটার মিনিমাম মান যদি 1 হয়, তাহলে কস থিটাটার জায়গায় -1, আবার বাইরে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে যেতে হবে। একটু ভালো করে ভাব, কস থিটার জায়গায় -1, এটা -1 বলছি, আবার বাইরে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হতো +1, তাহলে এইখানে 1 আর ওইখানে 1, 2 হয়ে যেত, 2PE হয়ে যেত। কস থিটা সমান 0। আর কস থিটা সমান 0 কত ডিগ্রিতে হয় বল? কস কত ডিগ্রিতে হয়? 90 ডিগ্রিতে নাকি? না, 0 হলে হবে না, 1 মিনিট। কস থিটাকে 0 হলে হবে না, +1 হতে হবে, এটা ভুল হয়ে গেছিলো। কস থিটাকে 0 হলে হবে না, দেখ কেন হবে না, আমি সবগুলোর কারণ বলে দিচ্ছি, আমরা পুরোটাই ডিটেলসে বলে দিই এইখানে, যে না হলে কনফিউজের সৃষ্টি হবে। যখন থিটা সমান 0 ডিগ্রি, প্রত্যেকটা কেস করে দিচ্ছি আমরা, এটা কেস 1, থিটা সমান 0 ডিগ্রি, থিটা সমান 0 বসাই আমরা, ইউ কত এসছে বল? ইউ সমান পিই 1 মাইনাস কস থিটা, এখানে থিটার জায়গায় বসাবো 0, কস 0, তাহলে হবে পিই এখানে 1 মাইনাস কস 0, কস 0 এর মান কত হয়? কস 0 এর মান হয় 1, তাহলে 1 মাইনাস 1 সমান 0 হবে, 1 মাইনাস 1 সমান 0, আর 0-র সাথে যাই গুণ কর 0 হবে, তাহলে ইউ সমান হবে 0। ঠিক আছে, এটা কেস 1। কেস 2 দেখ, কেস 2 হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি হলে কি হবে? থিটা সমান 90 ডিগ্রি হলে কি হবে? সূত্রটা কি ছিল মনে আছে তো? স্থিতিশক্তির সূত্রটা ছিল পিই 1 মাইনাস কস থিটা, কস থিটা, থিটার জায়গায় বসাবো 90 ডিগ্রি, এখানে পিই 1 মাইনাস কস 90, কস 90 এর মান কত? কস 90 এর মান হয় 0, তাহলে কত আসবে বল? 1 এর থেকে 0 গেলে 1, তাহলে পিই। এবার দেখ কেস 3, কেস 3, থিটা সমান, যদি থিটা সমান 180 ডিগ্রি হয়, তাহলে সূত্রটা কি? ইউ সমান পিই 1 মাইনাস কস থিটা, পি ইন্টু 1 মাইনাস কস থিটা, কস এবারে থিটার জায়গায় বসাবো, সূত্রটা কি? পিই 1 মাইনাস কস থিটা, থিটার জায়গায় 180 ডিগ্রি বসাবো, তাহলে দেখ পিইটা পিই থাকলো 1 মাইনাস কস 180, কস 180 যে মানটা হয়, কস 180 মানেই হয় -1, ঠিক আছে, তাহলে এখানে হলে পিই, এখানে 1, ঠিক আছে, আর এখানে মাইনাসে মাইনাসে +1, তাহলে কত আসছে বল? 2PE। এইবারে আমরা ডিটেলসে বলে দিচ্ছি এই জায়গাটা তো, ঠিক আছে, বল এইগুলোর মধ্যে কোনটাতে স্থিতিশক্তি সবচেয়ে কম বেড়েছে? এইখানে স্থিতিশক্তি বেড়েছে 2PE, এইখানে স্থিতিশক্তি বেড়েছে PE, আর এইখানে বেড়েছে 0, কোনটা সবচেয়ে কম? এইটা 0, এটা 0, এটা PE, এটা 2PE, কোনটা কম? এইটা কম, এইটা কম, তার মানে
থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, এটা ঠিকই লিখেছিলাম তাহলে আমরা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। থিটা সমান 0 ডিগ্রি মানে এখানে স্থিতিশক্তি সর্বনিম্ন হচ্ছে, স্থিতিশক্তি সর্বনিম্ন, এটাও তো শর্টে দিতে পারে, স্থিতিশক্তি সর্বনিম্ন, স্থিতিশক্তি সর্বনিম্ন কত অ্যাঙ্গেলে হয়, থিটা সমান 0 ডিগ্রি। কীভাবে হলেও আমরা পুরোপুরি দেখাই দিচ্ছি। থিটা সমান 0 হলে এখানে মান বসাইলাম, তাহলে স্থিতিশক্তি সর্বনিম্ন, সর্বনিম্ন সবচেয়ে কম এসছে, দেখ 0 এসছে, তারপরে এসছে পি, তারপরে এসছে 2p, তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি, তাহলে এইখানে হচ্ছে স্থিতিশক্তি সর্বোচ্চ। তাহলে স্থিতিশক্তি সর্বোচ্চ কখন হয়, যখন থিটাটা 180 ডিগ্রি হয় তখন সর্বোচ্চ হয়, আর 90 ডিগ্রি হলে পিই হয়, ঠিক আছে। তাহলে এইখানে বলেছে স্থিতিশক্তি কখন সর্বনিম্ন হবে বা কখন সাম্যে থাকবে, কখন থিটা সমান কত ডিগ্রি হলে, থিটা সমান 0 ডিগ্রি হলেই তো স্থিতিশক্তি সবচেয়ে কম, থিটা সমান 0 হলে স্থিতিশক্তি সবচেয়ে কম, আর স্থিতিশক্তি কম হলেই সেটা বেশি সাম্য। তাহলে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কি বল, 0 ডিগ্রি মানে তড়িৎ দ্বিমেরু কেমনভাবে আছে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্ব না সমান্তরাল, কোনটা হবে, সমান্তরাল হবে। ভাই এখানে থিটাটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে কি, যেদিকে তড়িৎ ক্ষেত্র, এই দিক বরাবর যদি তড়িৎ ক্ষেত্র হয়, এদিক বরাবর তড়িৎ ক্ষেত্র হয়, তাহলে এই দিক বরাবরই দ্বিমেরু থাকবে, দ্বিমেরু এই দিক বরাবরই থাকবে, মানে এখানে মাইনাস কিউ থাকবে আর এখানে প্লাস কিউ থাকবে। দেখ এটা তড়িৎ ক্ষেত্রের দিক, তড়িৎ ক্ষেত্রের দিক বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে ডান দিক, আর এটা দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক দেখ এটা মাইনাস এটা প্লাস, তাহলে দিক কোন দিক থেকে কোন দিকে হবে, মাইনাস থেকে প্লাসে, দেখ একই দিকে বটে কিনা, দেখ এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, মাইনাস থেকে প্লাসের দিকে, আর তড়িৎ ক্ষেত্র এইদিকে, ঠিক আছে। তাহলে সমান্তরাল এটার অ্যান্সার হবে। তারপরে দেখি তারপরেরটা 71-এরটা দেখ, 71-এরটা আধানের মান দেওয়া আছে, পারস্পরিক দূরত্ব দেওয়া আছে, দ্বিমেরু ভ্রামকের মান বার করতে বলেছে। এটা একদম সূত্র দিয়ে হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে, আশা করছি এটা পারবি, এটা বেশি ডিটেলসে বলার দরকার পড়বে নেই, তাও বলে দিচ্ছি আমরা। 71-এরটা দ্বিমেরু ভ্রামকের মান, দ্বিমেরু ভ্রামকের মান পি দ্বারা লেখা হয়, তাই তো, পি সমান হয় কিউ ইন্টু 2l, এখানে আধানের মান, এখানে আধানের মান কত আছে, এখানে আধানের মান দিয়ে আছে 1.6 ইন্টু 10⁻⁻⁻⁹। এইবার ভুল কোথায় হয় দেখ, এটা কিউর জায়গায় লিখলাম আমরা, এটা কিউর জায়গায় লিখলাম, ইন্টু 2l আছে। এবারে সবাই ভাবে এই যে দূরত্বটা দিয়ে আছে, এই যে দূরত্বটা দিয়ে আছে 1 অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম, এবারে সবাই ভাবে না এইটা এলের মান দিয়ে আছে, কিন্তু এটা এলের মান নয়, পুরো 2l এর মান দিয়ে আছে, কেননা বলে দিয়েছে আধান দুটার মধ্যবর্তী দূরত্ব। এবারে আধান দুটার মধ্যবর্তী দূরত্ব মানে কি দেখ, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এই পুরো দূরত্বটা 2l, এটা তো কেন্দ্র, এটা কেন্দ্র, তাহলে এই দূরত্বটা এল, এই দিকের দূরত্বটা এল, আর এই দিকের দূরত্বটা এল, তাহলে টোটাল কত হলো, আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব 2l, তাহলে এটা এল এর জায়গায় অনেকে মান বসাই দিই, এরকম 2 বসাবে নিয়ে এল এর জায়গায় মানটা বসাই দেবে। এই 2l পুরাটার মান দিয়ে আছে 1 অ্যাংস্ট্রম, কিন্তু 1 অ্যাংস্ট্রমে বসাবো না, আমরা মিটারে বসাবো, এটা মনে রাখতে হবে। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার, এটা দেখবি 9ও ছিল, আর 12ও আমরা আরও ইউজ করব। 1 অ্যাংস্ট্রম এ নিবে এরকম ডিগ্রির মতো চিহ্ন, এটা হয় 10⁻⁻10 মিটার, তাহলে এইটা দিয়ে আছে দেখ মান, 2l এর মান দিয়ে আছে, বারবার বলে দিচ্ছি এল এর জায়গায় বসাস না, বলার পরে এই ভুলটা করিস না, এই ভুলটা হয়েই যায় কিন্তু। 2l এর জায়গায় তাহলে 1 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমে বসাবো না, এই মানটা বসাবো, এটা যদি আমরা গুণ করি তাহলে আসবে 1.6 ইন্টু 10⁻⁻19, আর এখানে -10 মানে -29 আসবে, তাই তো, মানে এটার অ্যান্সার আসবে 71-এরটা বি। তারপরটা দেখ 72-এরটা, অসম তড়িৎ ক্ষেত্রে 30 ডিগ্রি কোণ করা আছে,
তাহলে দ্বিমেরুটা কি অনুভব করবে? অসম তড়িৎ ক্ষেত্রে আমি বারবার বলে দিয়েছি, অসম তড়িৎ ক্ষেত্রে যাই কোন করুক, লিখে দিচ্ছি দরকার হলে, ঠিক আছে? আর যাদের টাইম নেই তারা বের করে দেখে নিবি। অসম তড়িৎ ক্ষেত্রে, অসম তড়িৎ ক্ষেত্রে যে কোনো কোণেই থাকুক, যে কোনো কোণেই থাক, যে কোনো কোণেই থাক, বল ও অনুভব হবে, বল ও টর্ক দুইই অনুভব হবে, দুইই অনুভব হবে। কারণ আমরা তো ডিটেলসে এখানে বললাম কারণটা। 72-এরটা হয়ে গেছে। এবার 73-এরটা দেখ। 73-এরটা না আমরা পুরোপুরি থিওরিতে প্রমাণ করাই, এটা এখানে পুরোপুরি প্রমাণ করাবো না, ঠিক আছে? টর্ক সমান হয় পি ক্রস ই। দেখ একটা মনে করে যে তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রে রাখি, দ্বিমেরুকে যদি তড়িৎ ক্ষেত্রে রাখা হয়, দ্বিমেরুকে যদি তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাহলে সেটি কত বল অনুভব করে? টর্ক অনুভব করে। টর্ক অনুভব করে পিই সাইন থিটা। একটু মনে করে দেখ, পিই সাইন থিটা করাইছিলাম বা এটাও করাইছিলাম, পি ক্রস ই। ডট হবে না কিন্তু, ডট করলেই ভুল। আর টর্ককে এরকম টাও চিহ্ন দ্বারা লেখা হয়, টাও সমান পি ক্রস ই। ডট লিখলে কিন্তু ভুল, 11-এ যদি পড়েছিস ক্রস সাইন আছে মানে ক্রস দিতে হবে, কস থাকলে ডট হয়, পি ক্রস ই। এবারে 74-এরটা দেখ। তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে একটি আধানের উপর এফ বল প্রযুক্ত হয়, অক্ষীয় স্থানে। তাহলে দূরত্ব দ্বিগুণ করলে বল কত হবে? 74-এরটা। দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে, অক্ষীয় অবস্থানে তড়িৎ ক্ষেত্র কত হয়? তড়িৎ ক্ষেত্র মনে আছে কি? একটু আগে করালাম, ই সমান হয় 2kp/r³। তাহলে যদি আমরা কে তো ধ্রুবক, কে তো ধ্রুবক, কুলম্বীয় ধ্রুবক নামেই, দুই সংখ্যা ধ্রুবক, পি দ্বিমেরুর কোনো চেঞ্জ করা হয় নাই, তাহলে দ্বিমেরুটাও ধ্রুবক। চেঞ্জ করা হয়েছে দেখ দূরত্বটা, মানে দূরত্বটা চেঞ্জ করা হয়েছে। তাহলে ই আর এর সাথে কী সম্পর্ক? ই ভেরিজার 1/r³ লিখতে পারি, দেখতো ইটা কার উপর নির্ভর করছে? আর এর উপর, আর এর কিউবের উপর। কেন? কে ধ্রুবক, কুলম্বীয় ধ্রুবক, দুই সংখ্যা বটে ধ্রুবক, এটা পি, পি এর কোনো চেঞ্জ করা হয় নাই দ্বিমেরু, তাহলে এটাও ধ্রুবক। ই ভেরিজার 1/r³, তাই তো? তাহলে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র, প্রথমে তড়িৎ ক্ষেত্র, প্রথমে তড়িৎ ক্ষেত্র। এবারে দেখ এখানে ই ছিল, কিন্তু আমরা এখানে একটা লাইনে করে দিলাম তো প্রথমে তড়িৎ ক্ষেত্র, সেই জন্য এখানে নাম দিয়ে দিলাম E1, ঠিক আছে? দূরত্ব দ্বিগুণ করলে, দূরত্ব দ্বিগুণ করলে এখন তড়িৎ ক্ষেত্র হবে, এখন তড়িৎ ক্ষেত্র কত হবে বল? আগে E1 ছিল, এখন E2 হয়ে যাবে। ভেরিজার আগে ব্যাসার্ধ কত ছিল? আর, আগে ব্যাসার্ধ ছিল আর, তাহলে আর এর কিউব। এখন দূরত্ব কি করা হয়েছে? দ্বিগুণ। আগে আর ছিল, এখন দ্বিগুণ করা হয়েছে, মানে আরটা কত হয়ে গেছে? 2r হয়ে গেছে। তাহলে তার কিউব আছে, দেখ আর এর কিউব আছে। আগে ব্যাসার্ধ আর ছিল, এখন 2r করা হয়েছে, কিন্তু উপরে কিউব ছিল, মানে E2 সমান কত বেরোবে বল? E2 ভেরিজার 1/8r³ বেরোচ্ছে, ঠিক আছে? এইটা 1 নাম্বার আর এইটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1/2 বা 2/1 যেটা হোক করলেই হবে। তো আমরা 1/2 করছি, 1/2 যদি করি তাহলে E1/E2, যেহেতু ব্যস্ত সম্পর্ক, দেখ একটা উপরে আছে একটা নিচে আছে, এই ইটা উপরে আর এইটা নিচে আছে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এইখানে লিখেছি E1/E2, কিন্তু আর এর বেলায় ওই এই 2 এরটা আগে হবে। মানে কি বললাম ভালো করে দেখ, ব্যস্ত সম্পর্ক তো, তাহলে এইখানে লিখেছি আমরা E1/E2, তাহলে এইখানে কিন্তু E1 এর ব্যাসার্ধটা লিখবো না। আর যদি না বুঝতে পারছিস তাহলে আমরা E1 এর মানটা লিখি। E1 এর মান কত আছে? 1/r³।
এবার অনেকের মাথায় এসছে স্যার সমানুপাতি ছিল সমান করে দিল, তো সমান যদি করি ধ্রুবক থাকবে তো একটা ধ্রুবক 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 সে কাটা যাবে, সে একই ব্যাপার হবে, কোনো চাপ নেই, এর কিছু নাই, সমানুপাতি থাক সমান দিতে পারি সেখানে 1/r³ তাই E1/E2 করছি, E1/E2 প্রথমে E1 এর মান লিখলাম ডাইন দিকে বাই E2 এর মান, E1/E2 আছে, প্রথমে E1 এর মান লিখলাম ডাইন দিকেরটা, এখানে এখন E2 এর মান ডাইন দিকেরটা। তো এটাকে যদি উল্টাই আমরা 1/r³ ইন্টু 8r³/1, আর এদিকে এসছে E1/E2, r³ কাটা গেল, তাহলে E1/E2 সমান এখানে কত আসছে 8 পড়ে রয়েছে, আর E1/E2 সমান 8। দেখি কোন অপশানটা আছে, এটা ও বলের মান বার করতে বলেছে, তাই তো বলের মান বার করতে বলেছে, মানে এখন দূরত্ব দ্বিগুণ হলে বল কত হবে, আমরা তড়িৎ ক্ষেত্র বার করলাম, সে একই ব্যাপার হবে, ঠিক আছে। তাহলে এখন বল মানে নতুন বল বের করতে বলেছে নাকি, নতুন তড়িৎ ক্ষেত্র কত হবে কাকে বলে দে, নতুন তড়িৎ ক্ষেত্র কত হবে, নতুন তড়িৎ ক্ষেত্র কোনটা, আগে প্রথমে দেখ প্রথমে তড়িৎ ক্ষেত্র E1 আর এখন তড়িৎ ক্ষেত্র কোনটা E2টা বার করি আমরা, E2টা বার করলে 8E2 কোনাকুনি গুণ করছি 8E2 সমান E1, তাহলে E2 সমান কি বেরাবে, E2 সমান বেরাবে E1/8, মানে তড়িৎ ক্ষেত্র কত হয়ে যাচ্ছে, আগের তড়িৎ ক্ষেত্রের 1/8 হয়ে যাচ্ছে কিনা দেখ, এইটা প্রথমে তড়িৎ ক্ষেত্র ছিল E1 আর এখন তড়িৎ ক্ষেত্র হচ্ছে E2, তাহলে বর্তমানের তড়িৎ ক্ষেত্র E2 সমান আগের তড়িৎ ক্ষেত্র বাই 8, E1টা হচ্ছে প্রথমের তড়িৎ ক্ষেত্র আর E2টা হচ্ছে পরের তড়িৎ ক্ষেত্র মানে এখন, তাহলে এটা এখনের তড়িৎ ক্ষেত্র আগের তড়িৎ ক্ষেত্রের 8 গুণ, তাই তো। তো বলের ক্ষেত্রে সে একই হবে, বলের ক্ষেত্রে এই মানটাই বেরাবে যে F1/8, ঠিক আছে F1/8। এর যদি মনে হচ্ছে যে কীভাবে বেরাবে তাও আমরা বলে দিচ্ছি, বল এর জায়গায় কী লেখা যেতে পারে বল, E2 F সমান কী হয় তাহলে, নাহলে বল F সমান কী হয়, F সমান কী হয় কিউই, F সমান হয় তো কিউই, F সমান কিউই। দেখ আমরা বলে দিচ্ছি ভালো করে শুন, তড়িৎ ক্ষেত্র এখনকার তড়িৎ ক্ষেত্র E2টা এখন তড়িৎ ক্ষেত্র আগের তড়িৎ ক্ষেত্রের বাই 8, এটা আগের তড়িৎ ক্ষেত্র বাই 8, সেরকম বলের ক্ষেত্রে এখানে লিখে দিতে পারিস তোরা, এটা F2 এটা F1, এটা সব থেকে সহজ পদ্ধতি। আর যদি মনে হচ্ছে কারো কীভাবে আসলো তাহলে আমি বলে দিচ্ছি F সমান কিউই হয়, তাহলে এইদিকেও কিউ দ্বারা গুণ এদিকেও কিউ দ্বারা গুণ, এবার বল QE2 সমান কী বেরাবে, QE2 সমান বেরাবে F2, কিউই মানে F, আর এখানে 2 আছে সেই জন্য 2 দিলাম, আবার এটা দেখ F1 বেরাবে, F সমান QE/8, আর নাহলে সব দিকে তো সহজ পদ্ধতি বললাম, এর জায়গায় F ধরে নিবি, সে কি বেরাবে, তাহলে F1/8 বেরালো, মনে রাখবি এটা। হ্যাঁ 75টা দেখ, 75টা আমরা প্রমাণ করে দেখাইছি, আমরা প্রমাণে বারবার বলা হয়েছে যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর হয় তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় বিপরীত দিকে, ঠিক আছে। এই লম্ব সমদ্বিখণ্ডকের দিকটা যে কারণটা সেটা আমরা হালকা করে বলে দিচ্ছি, যদি ধরতে পারিস তো ঠিক আছে, আর না হলে আরেকবার রিপিট থিওরিটা দেখবি, ঠিক আছে। লম্ব সমদ্বিখণ্ডকের ক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডক মানে এইখানে একটা আধান থেকে -q আছে, এখানে ধরলাম -q আছে, এখানে আছে +q, এটা একটা তড়িৎ দ্বিমেরু আর এটা ক্ষুদ্র দূরত্বের মধ্যে থাকে, এটা কেন্দ্র দেখ, এটা সমান ওটা কিউ বিপরীত আধান ছোট দূরত্বের মধ্যে আছে, এটাকে বলবো তড়িৎ দ্বিমেরু, এটা কেন্দ্র আর এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক, লম্বভাবে ভাগ করলে এই বরাবর হবে লম্ব সমদ্বিখণ্ডক। এই বিন্দুতে বলবো আমরা তড়িৎ ক্ষেত্র বের করতে, এই বিন্দুতে, তো যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে বলে এই বিন্দুটাই বলা হয়েছে, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে বলা হবে সেই বিন্দুতে কল্পনায় আমরা প্লাস আধানকে রাখবো, কোন আধানকে রাখি
প্লাস আধানকে। এবার দেখ এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, কোন পথ বরাবর আকর্ষণ করবে? এই দিক বরাবর আকর্ষণ করবে, এই দিক বরাবর আকর্ষণ করবে কিনা দেখ, কারণ কি এখানে প্লাস আধান রেখেছি, এখানে মাইনাস, প্লাস মাইনাসকে আকর্ষণ করবে এদিক বরাবর। আবার দেখ এইটা প্লাস, এইটা প্লাস, এটা কি বটে প্লাস, প্লাস প্লাসকে এই রেখা বরাবর বিকর্ষণ করবে, এই রেখা বরাবর বিকর্ষণ করবে। এটা প্লাস, এটা প্লাস, প্লাস প্লাসকে এই রেখা বরাবর বিকর্ষণ করবে। তারপরে আমরা কি করেছিলাম, তারপরে আমরা এরকম এই রেখাটা সমান্তরাল, এই যে এই রেখাটা দেখতে পাচ্ছিস, এই রেখাটা সমান্তরাল এরকমভাবে একটা রেখা কল্পনা করেছিলাম, এটা একটা রেখা কল্পনা করেছিলাম। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এটা দেখ জেড আছে, জেড, তাহলে এই কোণটাও থিটা হবে, মনে আছে? এইটাকে আমরা F1 নাম যদি দিই, এটাকে F1 নাম দিই, এই যে এই বলটাকে, এই F1টা তাহলে দুটো উপাংশ হবে, একটা উপাংশ হবে এদিক বরাবর, এদিক বরাবর কি উপাংশ হবে বল? এটা F1, F1 এইটার সাথে কোণে আছে, তাহলে যার সাথে কোণে আছে, এইটার সাথে কোণে আছে, তাহলে এদিক বরাবর হবে F1 cos থিটা, আর যার সাথে কোণে নাই মানে এই দিক বরাবর, এই দিক বরাবর হবে F1 sin থিটা। এটা তো F1 একটা হলো। এবারে F2টা দেখ, এটা 2 নম্বর আধান, এটা 2 নম্বর আধান, এই 2 নম্বর আধান এক কোন দিক বরাবর বল দেবে দেখ, এটা প্লাস, এটা প্লাস, প্লাস প্লাসকে বিকর্ষণ করছে মানে এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর। এটা 2 নম্বর আধান, একে এটা প্লাস, এটা প্লাস, প্লাস প্লাসকে এই দিক বরাবর বিকর্ষণ করবে। আর এটা 2 নম্বর আধান, সেই জন্য এই বলটাকে দিলাম আমরা F2। এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা হবে, কারণ কি একান্তর কোণ, এই অনুরূপ কোণ, অনুরূপ কোণই তো বলে এটাকে। এরকম দুটো সমান্তরাল সরলরেখা আর এরকম একটা ছেদক থাকে, ছেদক থাকে, তাহলে এইখানের যে কোণটা, এইখানের কোণটা সেম হবে, তাহলে এই কোণটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। তাহলে F2কে যদি ভাঙি, F2কে, তাহলে এই দিক বরাবর F2 উপাংশ হবে, এই F2 দেখ এইটার সাথে কোণ করে আছে, তাহলে এই দিক বরাবর হবে F2 cos থিটা। কিন্তু F2 দেখ উপরের দিকে কোণ করে না, এই দিক বরাবর, এই দিক বরাবর হবে F2 sin থিটা। তাহলে দেখ এই নিচ দিকে হচ্ছে, নিচ দিকে হচ্ছে F1 sin থিটা, আর উপর দিকে হচ্ছে F2 sin থিটা। নিচের দিকে কি, নিচের দিকে F1 sin থিটা, উপর দিকে কি হচ্ছে F2 sin থিটা। তাহলে F1 sin থিটা, F2 sin থিটাকে কী করবে, F1 sin থিটা F2 sin থিটাকে ক্যান্সেল, প্রতিমিত করবে, ক্যান্সেল করবে। কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করিস, F1 cos থিটা, F1 cos থিটা ও F2 cos থিটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হবে। কেন অ্যাড হবে দেখ, যোগ কেন হবে, কেননা F1 cos থিটা এইদিকে, F2 cos থিটাও এইদিকে, এই দিক বরাবর। তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিক বরাবর হচ্ছে দেখ, ডাইন দিক থেকে বাম দিক। তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে বল, তড়িৎ ক্ষেত্রের দিক বাম, ডান থেকে বাম, ডান দিক থেকে বাম দিকে তড়িৎ ক্ষেত্রের দিক, তড়িৎ ক্ষেত্রের দিক এই বরাবরই তো হচ্ছে। কেন উপর নিচে কেন হচ্ছে না, উপর নিচে F2 sin থিটা আর নিচের দিকে F1 sin থিটা পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, আর এই দিক বরাবর কাজ করছে তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র ডাইন দিক থেকে বাম দিক। একই রকমভাবে এইটার দিকে, এইটার দিকে বল, এটা মাইনাস, এটা প্লাস, দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে হয়, দ্বিমেরু ভ্রামকের দিক কোন দিকে হয় মনে করে দেখ, মাইনাস থেকে প্লাসের দিকে, মাইনাস থেকে প্লাসের দিকে, মানে ডাইন দিক থেকে, এই সরি বাম দিক থেকে ডাইন দিক। এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। দ্বিমেরু ভ্রামকের মান হয় এই মানে দিক হয় মাইনাস থেকে প্লাসের দিকে, মানে এই ক্ষেত্রে মাইনাস থেকে প্লাসের দিকে, এইটা মানে মেন নিয়ম। এই ক্ষেত্রে আমরা এটা বাম দিকে রেখেছি মাইনাসটা, তাহলে মাইনাস থেকে প্লাসে মানে বাম দিক থেকে ডান দিকে, এই ক্ষেত্রে বাম দিক থেকে ডান দিকে। তাহলে দেখ পরস্পরের বিপরীত কিনা, লম্ব সমদ্বিখণ্ডকে হলে
তড়িৎ ক্ষেত্র ডান দিক থেকে বাম দিক আর দ্বিমেরু ভ্রামক হয় বাম দিক থেকে ডান দিক, মানে পরস্পরের বিপরীত। এটা থিওরিতে তো আমরা ডিটেলসে বুঝাইছি যদিও। এবার 76 অঙ্কটা দেখ আমাদের করানো আছে। এটা বলেছে অক্ষের উপর তড়িৎ ক্ষেত্র যদি E1 হয় আর পার্শ্বীয় বিন্দুতে মানে লম্ব সমদ্বিখণ্ডকে E2 হয়, তাহলে কোন সম্পর্কটা সঠিক। একটু আগে দেখ আমরা অক্ষ আর লম্ব সমদ্বিখণ্ডকের কোথাও করলাম আমরা, অক্ষে তড়িৎ ক্ষেত্র লম্ব সমদ্বিখণ্ডকে তড়িৎ ক্ষেত্র, এইখানে করেছি দেখ, এইটা অক্ষে করেছি আমরা 2kp/r³ আর লম্ব সমদ্বিখণ্ড করেছি kp/r³। তো এখানে বলা হয়েছে অক্ষেরটাকে E1, অক্ষেরটাকে বলেছি E1, তাহলে E1 আমরা নাম দিয়ে দিই, এটা নাম দিয়েছি E1, এটা নাম দিয়েছি E1, আর এইটার নাম দিয়েছি E2, এটা নাম দিয়েছি E2, এটার নাম E1 আর এটা E2। দেখ না E1টা বড় না E2টা বড়, দেখ একটু ভালো করে। E1টা লিখি আমরা, দেখ দেখ এদিকে দেখ, লক্ষ্য করবি এটা কত নম্বরেরটা, 76টা। দেখ আমরা এইটা লিখতে পারি, এটা লিখছি দেখি E1 সমান কী আছে বল, 2kp/r³ লিখলাম। এটা দেখে লিখলাম, এটা E1 বলা আছে যে অক্ষেরটা E1, লম্ব সমদ্বিখণ্ডকেরটা E2, তাহলে এইটা E1 নাম দিয়েছি, এটা E2 নাম দিয়েছি। এবার এইটাই দেখে লিখলাম E1 সমান 2kp/r³। আমাদের পরের লাইনে এই জায়গাটাতে কি লিখতে পারি, E1টা E1-এ রাখলাম সমান 2টা 2-এ রাখলাম, kp/r³ মানে E2, মানে E1টা E2-র দ্বিগুণ। তাহলে এখানে সম্পর্কটা হবে E1 সমান 2E2, মানে বি এরটা অ্যান্সার হবে। তারপর সি এর মানে 77-টা ওদের করানো হয়ে গেছে। বলেছে দ্বিমেরু ভ্রামকের ই কত নত কোণে থাকলে দ্বিমেরুর বিভব শক্তি ন্যূনতম হবে, মানে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি কখন ন্যূনতম হবে, মিনিমাম হবে। স্থিতিশক্তি মিনিমাম কখন হবে, কত কোণে থাকলে স্থিতিশক্তি মিনিমাম হবে, কত কোণে থাকলে। দেখ স্থিতিশক্তি সর্বনিম্ন কখন হবে, যখন থিটা সমান 0 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার কোনটা হবে, তড়িৎ দ্বিমেরুর বিভব শক্তি ন্যূনতম হবে 0। 77টা তো আগে করানো হয়ে গেছে আমাদের। 78 আমরা পরে করাবো, ঠিক আছে। 79টা দেখ করানো হয়ে গেছে, 78-এরটা পরে করাবো, ঠিক আছে। 79টা দেখ স্থিতিশক্তি সর্বোচ্চ হবে, স্থিতিশক্তি এটা সর্বনিম্ন, স্থিতিশক্তি সর্বোচ্চ কখন হবে, এই যে স্থিতিশক্তি সর্বোচ্চ কখন, থিটা সমান 180 ডিগ্রি, থিটা সমান 180 মানে কোনটা অ্যান্সার হবে, পাই হবে 79টা। এবার 80টা দেখ, 80টা পরের ভিডিওতেই করাবো, ঠিক আছে, এটা অনেক বড় হয়ে যাচ্ছে।